ট্রাভেলারদের জন্য থাইল্যান্ড একটি দারুণ ডেস্টিনেশন। যারা অল্প বাজেটে ইউরোপ ট্যুরের ফিল নিতে চান তাদের জন্য থাইল্যান্ড বেস্ট চয়েস। সুন্দর সুন্দর বিচ, পাহাড়, প্রাচীন মন্দির, শপিং এবং নাইট লাইফের জন্য থাইল্যান্ড বিখ্যাত। আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং জীবনকে উপভোগ করতে চান তাহলে থাইল্যান্ড আপনার জন্য। এখানে প্রায় সকল প্রকারের ড্রিঙ্কস, খাজা ইত্যাদি থেকে শুরু করে আপনি যা চান সবকিছুই কিন্তু এখানে বৈধ। এই ভিডিও সিরিজে আমি আপনাদের জানাবো কিভাবে কম খরচে থাইল্যান্ড, ফুকেট, পাতায়া, ব্যাংকক ভ্রমণ করবেন। কেননা আমি রিসেন্টলি এই 4টা জায়গাতে ভ্রমণ করে আসছি এবং পাশাপাশি আপনাদেরকে ভিসা কীভাবে প্রসেস করবেন, বিমান ভাড়া কীরকম পড়ে, কিভাবে হোটেল নির্বাচন করবেন, কোন সিজনে যাবেন, কিভাবে যাবেন, বিস্তারিত এই ভিডিও সিরিজে আপনাদের সাথে শেয়ার করব। আমার যাত্রা শুরু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। চলে আসলাম এয়ারপোর্টে। এখন আমার বোর্ডিং পাস নেব, এই যে বোর্ডিং পাস নিচ্ছে। সো এরপরে আমরা ব্যাংককের উদ্দেশ্যে রওনা হব। ইমিগ্রেশন ডান হয়েছে, এখানে সিলস অফ মানে ডান, অল্প মানে বেশি সময় লাগেনি, খুবই অল্প সময়ের ভিতরে ইমিগ্রেশন হয়ে গেছে, একদম স্মুথ ছিল ট্রানজাকশন। সো আমি এখন যাবো বলাকা লাউঞ্জের দিকে, যেহেতু আমার লাউঞ্জ অ্যাক্সেস আছে। সো এখন যাচ্ছি বলাকা লাউঞ্জে। বলাকা লাউঞ্জটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল দ্বারা পরিচালিত হয়ে থাকে, কাজেই এদের যে খাবারের মান এবং কোয়ালিটি এবং পরিমাপ একদম পর্যাপ্ত পরিমাণে। আমি যেহেতু সকালবেলা এখানে আসছিলাম, সো এখানে ব্রেকফাস্ট ছিল পর্যাপ্ত পরিমাণে। এবং আপনি যদি লাউঞ্জ অ্যাক্সেস পেতে চান তাহলে আপনার কিন্তু যে কোনো ক্রেডিট কার্ড থাকতে হবে। সো আপনার যদি ক্রেডিট কার্ড থেকে থাকে এবং ওই ব্যাংকের ক্রেডিট কার্ড যদি লাউঞ্জ অ্যাক্সেস দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি ফ্রিতে লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। আমার যে ক্রেডিট কার্ডটা ছিল সেটা হলো ব্র্যাক ব্যাংকের, এবং এই ক্রেডিট কার্ড দিয়ে আমি আনলিমিটেড ডোমেস্টিক ফ্লাইটে লাউঞ্জ অ্যাক্সেস নিতে পারবো এবং ইন্টারন্যাশনালি বছরে 2টো ফ্রিতে ব্যবহার করতে পারবো, এবং আমার সাথে এডিশনালি আর একজন নিয়ে যেতে পারবো আমি। সো লাউঞ্জ এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা বেশ ভালোই ছিল। লাউঞ্জ থেকে বের হলাম হাতে একটা পানির বোতল নিয়ে। অনেকে দেখলাম সেই পরিমাণে খাওয়া দাওয়া করতেছে, বা যাত্রা পথে এত খাওয়া ঠিক না ফ্রি পাওয়ার পরেও। আমি এখন বিমানের জন্য অপেক্ষা করতেছি। সো এই ফাঁকে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। ঢাকা টু ব্যাংকক রিটার্ন টিকিট আমার পড়ছিল 27,500 টাকা। আমি এটা অফ সিজনে কেটেছিলাম, যার কারণে খরচ কিছুটা কম পড়ছে, এবং আপনি যদি আরও একটু টাইম ডেট ম্যাচিং করে কিনতে পারেন তাহলে 25,000 টাকা মাঝে মাঝে ঢাকা টু ব্যাংককের রিটার্ন টিকিট সহ পাওয়া যায়। সো একটা সুন্দরভাবে প্ল্যান করে নিলে আশা করছি যে আপনি কম দামে ভালো মানের টিকিট পাবেন এবং খরচটাও তুলনামূলক কম হবে। আর আমার ফ্লাইটটা ছিল ইউএস বাংলায়। আমি যখন বিমানে যে উঠি তখন দেখি যে ওটা ইউএস বাংলা নিজস্ব বিমান না, ওটা তাদের একটা ভাড়া করা বিমান, যেটা ছিল ইউক্রেনের একটা বিমান। যদিও ফ্লাইটের এক্সপিরিয়েন্স খারাপ ছিল না, ভালো ছিল। আর এর যে ফ্লাইট কোয়ালিটি সেটাও মোটামুটি বেশ ভালোই ছিল। বলা যায় যে 28-30 হাজার টাকা এরকম মানের ফ্লাইট আমরা আশা করতেই পারি। এখন বিমানের ভিতরে আছি, যাবো হলো ইউএস বাংলায়, বাট এখন তারা উঠাইতেছে ইউক্রেনের একটা বিমানে, মোটামুটি পর্যায়ে একটা বিমান। ইউএস বাংলায় যে মেনুটা আমাকে দিছিল খাবারের জন্য সেটা ছিল ভাত, ডাল, গরুর মাংস, কোক এবং একটা কেক। ঢাকা থেকে বিমান ছাড়ার 2.5 ঘন্টার ভিতরে আপনি সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যাবেন। মাত্র এসে ব্যাংককে নামলাম, এখন এখান থেকে যাবো ফুকেট। ফুকেটে 2 দিন, দেন পাতায়াতে 1 দিন এবং ব্যাংককের এয়ারপোর্টে ল্যান্ড করার পরে এরপরে আমার পরবর্তী গন্তব্য হলো ফুকেতে যাওয়া। আমার ফুকেতে যাওয়ার টিকিটের সময় ছিল 7:30টার সময়, কাজেই আমাকে বেশ কিছু সময় এয়ারপোর্টে অপেক্ষা করতে হবে এবং এই ফাঁকে আমরা এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখব। এই এয়ারপোর্টটা বেশ বড় এবং খুবই সুন্দর একটা এয়ারপোর্ট, অনেক বড় একটা এয়ারপোর্ট। এয়ারপোর্টের পরিবেশটা বেশ নিট অ্যান্ড ক্লিন, আমাদের দেশের মতো বলা যায় না। আর এখানে আপনি আসলে মোবাইল চার্জ দেওয়ার জন্য ফ্রি ডক পেয়ে যাবেন। আপনার ফোনে যদি চার্জ না থাকে আপনি এখানে এসে ফোনগুলো চার্জ করতে পারবেন। সো আমরা এখন ফুকেট যাওয়ার উদ্দেশ্যে বিমানে উঠবো। সো বিমানে যাওয়ার আগে বোর্ডিং পাস করতে হয়, সো সেটা করার জন্য আমরা এখন 4তলা যাচ্ছি। ব্যাংকক এয়ারপোর্টের 4তলায় অর্থাৎ 4th ফ্লোরে হলো ডিপার্টিং। আর বোর্ডিং পাস নেওয়া শেষ, এখন যাব ফুকেতের উদ্দেশ্যে। সামনে লাইন মোটামুটি আছে, ভিড় কম। সো এখন আমরা যাচ্ছি ফুকেতে। ডোমেস্টিক একটা এয়ারে করে ফুকেট যাব, সময় লাগবে 1.5 ঘন্টার মতো। আর আমার এই ফুকেতে আসা এবং যাওয়ায় খরচ লাগছে 10,500 টাকা। তো দেখা হবে। ব্যাংকক থেকে ফুকেট যাওয়ার পথে লাঞ্চ টাইম হয়ে গেছিলো, যেহেতু আমার ক্রেডিট কার্ডের অ্যাক্সেস ছিল তাই এবার আমি ইন্টারন্যাশনাল লাউঞ্জের অ্যাক্সেস নিলাম আমার ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে। এখানে অনেক আইটেম রয়েছে, এখানে অনেক খাবার রয়েছে। যেহেতু এটা বাইরের একটা
লাউঞ্জ, কাজেই আপনি যখন খাবেন তখন একটু বুঝে শুনে খেতে হবে। এখানে কিন্তু হালাল এবং হারাম খাবার দুটাই রয়েছে। এখানে শূকরের মাংস রয়েছে, পাশাপাশি আরও অনেক আইটেম রয়েছে। কাজেই আপনি আপনার একটু চিন্তা ভাবনা করে নেবেন। এই খাবারগুলো কিন্তু আমাদের কালচারের সাথে যায় না। কাজেই আমি কিছু খাবার খেলাম এবং কিছু খাবার নিয়ে খেতে পারলাম না, কেননা ওর যে টেস্ট সেটা আমার কাছে ভালো লাগেনি। অনেকগুলো আইটেম ট্রাই করলাম, এর ভিতরে এই কোকোনাট স্যুপটাই ভালো লাগছে, খাওয়া যায়। তো এই যে নুডলসের মতো দেখতে, মানে নুডলস, তারপরে এখানে তরমুজ এবং ভাঙ্গি খাচ্ছি। এই যে টেস্টটা কিন্তু অনেক মিষ্টি। এখন টেস্ট করবো এইটা টনিক ওয়াটার। এটা কি যে জিনিস সেটা আমি নিজেও জানি না। সো খেয়ে দেখবো যে টেস্ট কেমন। যদি ভালো লাগে তাহলে খাবো, না লাগবে তো অন্য একটা নিয়ে। ওকে, টনিক ওয়াটার না কি জানি খাচ্ছি, কিন্তু কোনো টেস্ট পাচ্ছি না। সো এটা খাবো না। এটা খেতে কেমন জানি লাগে, মানে আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই সেরকম না। সো এটা আমার পক্ষে খাওয়া সম্ভব না। আমি এখান থেকে হালকা কিছু খাবার দাবার খেয়ে নিলাম, এবং সব থেকে আমার বেশি ভালো লাগছে এখানকার যে জুসটা আছে, পেয়ারার জুস, সেটা খুবই সুন্দর। থাইল্যান্ডে আসলে আমি আপনাদেরকে অবশ্যই এটা খেতে বলবো। পাশাপাশি এখানে আইসক্রিম সহ থেকে শুরু করে নানা ধরনের স্ন্যাক্স এবং খাবার দাবার পেয়ে যাবেন। আমি এখানে বেশ কিছুটা সময় কাটালাম, যেহেতু আমার বিমানের জন্য অনেক সময় অপেক্ষা করতে হবে। কাজেই বোর্ডিং পাস করার পরে আমি এই লাউঞ্জে বেশ কিছুটা সময় কাটালাম। সো গাইস, পেট ভর্তি ফ্রি খাবার খেয়ে এখন রওনা দেবো ফুকেতের উদ্দেশ্যে। সো আমি এখন টার্মিনাল বিতে যাব, আমার ওখানে ফ্লাইট রয়েছে। সো চলেন আমরা সামনে আগে। সো আমাদের ইমিগ্রেশন শেষ, সব কার্যকলাপ শেষ। আমরা এখন অপেক্ষা করতেছি বিমানের জন্য। আমাদের 7:30-এর ফ্লাইট ফুকেতের উদ্দেশ্যে। আমরা 7:30-এ রওনা দেবো। এখন বাসছে 6:30, অর্থাৎ 1 ঘন্টা আমার এখানে অপেক্ষা করতে হবে আজকের ফুকেত যাওয়ার জন্য। এখানে মনে হয় শুধুমাত্র আমি একাই বাংলাদেশি, এখানে আর কাউকে এরকম চেহারা কেউ দেখতে পাচ্ছি না। ফুকেটের প্ল্যানটা আধা ঘন্টার মতো দেরি হয়েছে, যার ফলে বিমানটা আসতে লেট হয়েছে। সো ফাইনালি বিমানটা আসছে। সো এখন আমরা রওনা দিব। দাঁড়িয়ে গেছে, আমি এখন লাইনে দাঁড়াবো। চেক আউট শেষ, এখন বিমানে উঠবো। সো বিমানটা সেই দে রাত হয়ে গেছে। এখন ফুকেতের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বিমানে উঠবো, এই যে বিমানে উঠছি। আমরা বিমানে উঠলাম, এটা হলো সেই বিমান যেটা টিকিট কাটছিলাম। এই বিমান ফুকেটের উদ্দেশ্যে রওনা দিবে। আমার সিট হলো D17। আজকে আমার লাকটা খুবই খারাপ, যে উইন্ডোজের একটাও পরে নেই। এবার আমরা ব্যাংকক থেকে ফুকেটে যাওয়ার উদ্দেশ্যে বিমানে উঠলাম। এই বিমানটা অনেকটা বলা যায় যে লোকাল বাসের মতো। এখানে পর্যাপ্ত পরিমাণে মানুষ ছিল, সিটগুলো ছিল একদম চাপা। আর এখানে কিন্তু কোনো প্রকারের কোনো ফুড প্রোভাইড করা হয় না, এক রেস্টুরেন্টের মতো আপনার এখানে অর্ডার দিয়ে খাবার খেতে হবে। আমার এই ব্যাপারটা জানা ছিল না, যদিও ফ্লাইটে উল্লেখ করা ছিল, বাট আমি ওটা খেয়াল করি নেই। এখানে যে খাবারগুলো সার্ভ করে এগুলো কিন্তু আপনার টাকা দিয়ে কিনে খেতে হবে, কোনো ফ্রি খাবার এখান থেকে দেয় না, ইভেন পানিও দেয় না। তবে পার্সোনালি বলতে গেলে, যেহেতু এটা কম খরচ এবং আমার খরচ পড়ছিল ব্যাংকক টু ফুকেট, আবার ফুকেট টু ব্যাংকক 10,000 টাকার ভিতরে, মানে বাসে যেতে যেখানে 2,500 টাকার মতো বা 3,000 টাকার মতো লাগে যেতে। সো সেখানে এয়ার ফ্লাইটটা মানে সেই তুলনায় ভালোই সাশ্রয়ী। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম, তবে বিমান ভ্রমণটা ভালো ছিল না, কেননা বিমানের যে অবস্থা, এরকম বিমান আমি যেখানে সেরকম বাজে এক্সপিরিয়েন্স কখনো হয়নি। বিমানের ভিতরে যেটা বেসিক নাস্তা নেই সেটাও দেয়নি, এমনকি সেবাও খুব খারাপ। এখন সস্তা হলে যা হয় আর কি, ভিতরে পা রাখারও জায়গা থাকে না, এরকম একটা। তো যাই হোক, আমরা এখন বাইরে যাব। বাংলাদেশ থেকে ব্যাংকক আসা পর্যন্ত এয়ারে কোনো সমস্যা হয়নি, কানে যে প্রেশারটা সেটাও বেশিরভাগ হয়নি। বাট যখন ব্যাংকক থেকে এই ফুকেটে আসলাম, তখন কানের ভিতরে মানে প্রচণ্ড চাপ অনুভব করলাম, মানে সেই রকম একটা চাপ। সো অনেকে যারা আপনারা বিমানে ভ্রমণ করেন, সেই ব্যাপারটা খেয়াল রাখবেন যে ওঠার সময় যদি চুইংগাম নিয়ে ওঠেন তাহলে কিন্তু এই চাপটা অনেকটা কমে যায়। সো আমি আবার চুইংগাম নিয়ে আসিনি, সো চাপটা খাইলাম। সো অনেকের হয়, অনেকের হয় না, তাদের মোশন সিকনেসের সমস্যা আছে, তাদের এই সমস্যাটা হয়, যেমন আমার রয়েছে। সো আমি ওই প্রেশারটা ক্যাপচার করতে পারি। সো বিমানে চড়ার সময় অবশ্যই মনে রাখবেন, যদি আপনার মোশন সিকনেসের সমস্যা থাকে তাহলে অবশ্যই চুইংগাম নিয়ে আসবেন 3-4টা। ওগুলো যখন আপনার ট্রাই করবেন তখন ঠিক হয়ে যাবে। সো ফাইনালি মিনি বাস উঠলাম। এই বাস আমাদের পাতং বেসে নিয়ে যে বাসা করছি, অনেকে বসে আছে। সো লোক ফিল আপ হয়নি, ছেড়ে দিবে। সো ফাইনালি ফুকেটে এসে নামলাম। আমি এখন যাচ্ছি আমার হোটেলে, যে হোটেলটা আমার আগে থেকে বুক দেওয়া ছিল। সো রুমে গিয়ে এখন ফ্রেশ হবো, দেন অ্যাকচুয়ালি বেরোবো যে সিটি দেখতে কেমন, এবং কালকে যে ট্যুরগুলো করবো তার জন্য আগে থেকে আমার টিকিট কাটতে হবে। সো আজকে সেই টিকিটগুলো কাটবো। সো চলুন আপনাদেরকে সাথে নিয়ে সব জিনিস করি।